আমেরিকা ও ইরানের নজিরবিহীন পাল্টাপাল্টি হামলা, চুক্তি ভেঙে গেছে, তবে আলোচনার পথ একেবারে বন্ধ হয়নি বলে মন্তব্য ট্রাম্পের। ইরান পেরিয়ে ইরাকে পৌঁছেছে আয়াতুল্লাহ খামেনির মরদেহ, নাজাফে লাখো মানুষের ঢল। খান ইউনিসের তাঁবুতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত 4। প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাংকে অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিদের উপর নিষেধাজ্ঞা আয়ারল্যান্ডের। এবং ইসরায়েলি কারাগারে গাজার চিকিৎসকের জীবন ঝুঁকিতে, জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ, দ্রুত মুক্তির আহ্বান। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি জাবের মাহমুদুল। ইরানের অভ্যন্তরে আমেরিকান বাহিনীর ব্যাপক হামলার পর পাল্টা আঘাত হেনেছে তেহরান। পারস্য উপসাগরের ইউএস ঘাঁটিগুলো লক্ষ্য করে বুধবার ভোর পর্যন্ত নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। কুয়েত ও বাহরাইনে অন্তত 85টি আমেরিকান সামরিক স্থাপনায় আঘাত হানার দাবি করেছে তারা। এর আগে মঙ্গলবার রাতে দেশটির বন্দর আব্বাস, খার্গ ও কেশম দ্বীপে আমেরিকান বাহিনী ব্যাপক হামলা চালায়। ইরানি উপকূলে ভয়াবহ সিরিজ হামলার জবাবেই পাল্টা ব্যবস্থা নিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যের এই পাল্টাপাল্টি হামলায় বিশ্বজুড়ে বড় ধরনের আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। তবে আঙ্কারায় নেটো সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে করা অন্তর্বর্তীকালীন চুক্তি ভেঙে গেছে বলে ঘোষণা দিলেও আলোচনার পথ একেবারে বন্ধ করেননি। আমেরিকান ক্ষেপণাস্ত্রের আঘাতে ভয়াবহ বিস্ফোরণে জ্বলছে দক্ষিণ ইরানের বন্দর আব্বাস, খার্গ ও কেশম দ্বীপ। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার সাইট এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ঘাঁটিসহ 80টিরও বেশি লক্ষ্যবস্তুতে এই ভয়াবহ হামলা চালিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। হরমুজ প্রণালীতে কাতারি ও সৌদি আরবের বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে এই ভয়াবহ হামলা চালায় সেন্টকম। বুধবার ইরানি গণমাধ্যম জানায়, মাহশাহর বন্দরে ড্রোন প্রতিরোধ করতে গিয়ে আইআরজিসির এক নৌ সদস্য নিহত হয়েছেন। তবে মঙ্গলবার রাতের এই আগ্রাসনের পর চুপ থাকেনি তেহরানও। কয়েক ঘন্টার ব্যবধানেই কুয়েত ও বাহরাইনে থাকা আমেরিকান সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা জোরালো আঘাত হানে ইরান। মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত দফায় দফায় বিস্ফোরণে কেঁপে ওঠে বাহরাইন। অন্যদিকে কুয়েতের আকাশসীমায় 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 13টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। তবে হামলায় বিদ্যুৎ সংযোগ লাইন ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর মেলেনি। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ ও অ্যারোস্পেস ফোর্স যৌথ অভিযান চালিয়ে কুয়েত ও বাহরাইনের অন্তত 85টি আমেরিকান সামরিক স্থাপনায় সফল আঘাত হেনেছে। একই সাথে আমেরিকার একটি MQ-9 ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তারা। উপসাগরীয় এই যুদ্ধক্ষেত্রের উত্তাপ সরাসরি এসে লেগেছে তুর্কির আঙ্কারায় চলমান নেটো সম্মেলনে। সেখানে যৌথ সংবাদ সম্মেলনে এসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, ইরানের সাথে করা প্রাথমিক শান্তি চুক্তি এখন পুরোপুরি অচল। I think it's over. I don't want to deal with them anymore. They're scum. You know what scum is? They're scum. They're sick people. They're led by sick people. And they're vicious, violent people. And if they had a nuclear weapon, they'd use it. As far as I'm concerned, it's over. তবে চুক্তি শেষের ঘোষণা দিলেও আলোচনার পথ পুরোপুরি বন্ধ করে দেননি ট্রাম্প। তিনি জানান, ওয়াশিংটনের আলোচক কিংবা আঞ্চলিক মধ্যস্থতাকারীরা চাইলে আলোচনা চালিয়ে যেতে পারেন। একই সাথে ইরানি শাসকদের অসুস্থ ও উগ্র আখ্যা দিয়ে তাদের নিজের দেশে 54,000 বিক্ষোভকারীকে হত্যার অভিযোগ তোলেন তিনি। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের ঘালিবাফ ওয়াশিংটনের এই যুদ্ধংদেহী মনোভাবের কড়া জবাব দিয়েছেন। এক্স বার্তায় তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘন ও খবরদারির অভিযোগ এনে বলেন, দাদাগিরি ও চাঁদাবাজির দিন শেষ, ইরান কখনোই মাথা নত করবে না। আঞ্চলিক এই সংঘাতে তীব্র নিন্দা জানিয়েছে উপসাগরীয় দেশগুলো। ইউনাইটেড আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার ঘারগাস তেহরানের তীব্র সমালোচনা করে বলেন, ইরান যুদ্ধ বন্ধের চুক্তি বজায় রাখতে সম্পূর্ণ অক্ষম। উপসাগরীয় দেশগুলোকে ইরান আর লক্ষ্যবস্তু বানাতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
দুই পক্ষের এই প্রকাশ্য সংঘাত এবং কুয়েত বাহরাইনের আমেরিকান ঘাঁটিতে হামলার পর থমথমে পুরো মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে কঠোর প্রতিশোধের দাবি তুলেছেন তেহরানের বাসিন্দারা। তবে আঞ্চলিক এই উত্তেজনায় যে কোনো মুহূর্তে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের বিপর্যয় নেমে আসার আশঙ্কায় চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে। এরই মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে 5%। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। রাজধানী তেহরান সহ নিজ দেশে কয়েক দিনের নজিরবিহীন জানাজা ও শোক মিছিল শেষে আয়াতুল্লাহ আলী খামেনির কফিন নেওয়া হয়েছে শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র শহর ইরাকের নাজাফে। বুধবার সেখানে ইমাম আলীর মাজারে প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে হাজির হয় লাখো ইরাকি। এ সময় আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো নাজাফ শহর। সর্বোচ্চ নেতার কফিন বহরে নাজাফে উপস্থিত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি সহ দুই দেশের শীর্ষ নেতারা। নাজাফ ও কারবালা সফর শেষে ইরান ফিরে বৃহস্পতিবার জন্মশহর মাশহাদে তাকে দাফন করা হবে। শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র নগরী ইরাকের নাজাফ। এই পূর্ণভূমিতে এখন লাখো মানুষের হৃদয় ভেজা কান্না আর মাতম। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনবাহী গাড়িকে ঘিরে নাজাফের রাস্তায় নেমেছে লাখো মানুষের ঢল। দুই দেশের রাজনৈতিক ও ধর্মীয় সংহতির এক অভূতপূর্ব প্রদর্শন দেখা যায় এই শোক মিছিলে। ইরানে কয়েকদিন ধরে চলা ঐতিহাসিক শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার ধারাবাহিকতায় সীমান্ত পেরিয়ে বুধবার ইরাকে পৌঁছায় খামেনির কফিন বহর। মহানবীর জামাতা এবং নাজাফের ইমাম হজরত আলীর মাজার প্রাঙ্গণে খামেনির কফিন পৌঁছালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় আমেরিকা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন সাধারণ মানুষ। সাইয়েদ খামেনি নিজেকে শাহাদাতের জন্য প্রস্তুত করেছিলেন, যাতে তার রক্ত বিজয়ী হয়। আজ এই লাখো মানুষের মিছিল তারই প্রমাণ। 85 বছর বয়সে এসে শাহাদাত ছাড়া তিনি আর কিভাবে বিদায় নিতে পারতেন। তার রক্ত এখন এক বিপ্লব। পবিত্র ও ন্যায়পরায়ণ সাইয়েদ খামেনি পুরো বিশ্বের হয়ে ইসলামের প্রতিরক্ষা করেছেন এবং কুফর ও অত্যাচারী শক্তির বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি আমাদের মর্যাদা ও সম্মানের প্রতীক। এর আগে বিশেষ বিমানে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় খামেনির মরদেহবাহী কফিন। সেখানে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়। জানাজা ও বিদায় অনুষ্ঠানে যোগ দিতে নাজাফে হাজির হন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই এবং ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল জাইদি সহ দুই দেশের শীর্ষ কর্মকর্তারা। বিমানবন্দরে তারা খামেনির আত্মার শান্তি কামনায় দোয়া মুনাজাতে অংশ নেন। পরে বিমানবন্দর ও মাজার প্রাঙ্গণে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দ্বিপাক্ষিক বৈঠকও করেন। দুই দেশের ধর্মীয় বন্ধন, পারস্পরিক সম্পর্ক ও আঞ্চলিক নানা ইস্যুতে মতবিনিময় করেন তারা। প্রায় 4 দশক ধরে ইরান শাসন করা খামেনির মরদেহ নাজাফ থেকে নিয়ে যাওয়া হবে আরেক পবিত্র শহর কারবালায়, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা সমাহিত রয়েছেন। এরপর সব আনুষ্ঠানিকতা শেষে দাফনের জন্য তার মরদেহ পুনরায় ইরানে ফিরিয়ে নেওয়া হবে। সবশেষ ইরানের প্রয়াত এই প্রভাবশালী নেতাকে বৃহস্পতিবার তার জন্মশহর মাশহাদে দাফন করা হবে। ইউসুফ খালেদ, TVN 24 নিউজ ডেস্ক। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির পর লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর দাহিয়াতে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। গত 2 বছর ধরে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এই শক্তিশালী ঘাঁটির বেশিরভাগ এলাকায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে সেই ধ্বংসযজ্ঞ আর পরবর্তী যুদ্ধের আশঙ্কা মাথায় নিয়েই নিজেদের ভিটেমাটিতে ফিরছেন বাসিন্দারা। সচল হচ্ছে ব্যবসা বাণিজ্য।
মাইলের পর মাইল জুড়ে শুধুই ধ্বংসস্তূপ, ভেঙে পড়া ভবনের কংক্রিট আর রডের স্তূপ সরাতে কাজ করছে ভারী বুলডোজার। এরই মাঝে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলি দাহিয়ার রাস্তায় আবারও চাকা ঘুরছে গাড়ির। ফুটপাতে পসরা সাজাচ্ছেন ফল ও সবজি বিক্রেতারা। গত 2 বছরের ক্রমাগত ইসরায়েলি বিমান হামলায় ক্ষতবিক্ষত এই জনপদে এখন ফিরছে জীবনের স্পন্দন। 68 বছর বয়সী মুসা গামলুস। সাম্প্রতিক হামলায় তার বাড়ি ও সাধের কাপসা রেস্তোরাঁ পুরোপুরি মাটির সাথে মিশে গিয়েছিল। তবে যুদ্ধবিরতির ঘোষণা আসতেই আবারও ফিরে এসেছেন তিনি। নতুন করে মেরামত করছেন দোকান ও বসতভিটা। এই নতুন যুদ্ধে ওরা আমাদের পেছনের 2টি ভবন গুড়িয়ে দিয়েছে। আমার বাড়িটাও শেষ হয়ে গেছে। আমরা এটা আবার মেরামত করে ফিরে এসেছি। আমরা এখান থেকে পালিয়ে যাওয়ার মতো মানুষ নই। আমাদের শিকড় এখানে পোতা। আমরা ভয় পাই না। আমাদের যদি 3য় যুদ্ধের মুখোমুখি হতে হয় তাতেও কোনো সমস্যা নেই। আমেরিকা, কাতার ও ইরানের মধ্যস্থতায় গত জুন মাসের শেষ ভাগে সই হওয়া যুদ্ধবিরতি কাঠামো এই অঞ্চলের সংঘাত অনেকটাই কমিয়ে এনেছে। তবে সোমবারও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় 4 জন নিহত হওয়ার ঘটনায় আতঙ্ক এখনও পুরোপুরি কাটেনি। অনেকেই বলছেন স্থায়ী শান্তি না আসা পর্যন্ত বড় অঙ্কের টাকা খরচ করে পুনর্নির্মাণ করা ঝুঁকিপূর্ণ। অধিকাংশ মানুষ এখন আতঙ্কে আছে, কারণ যুদ্ধ তো পুরোপুরি শেষ হয়নি। আমাদের নতুন করে লড়াইয়ের হুমকি দেয়া হচ্ছে। তাই সবাই বলছে পরিস্থিতি পুরোপুরি শান্ত না হওয়া পর্যন্ত সব মেরামত করা সম্ভব নয়। ভয় আর আশঙ্কার দোলাচলের মাঝেও দাহিয়ার চিরাচরিত ব্যস্ত রূপটি ফিরে পাওয়ার আকুলতা স্থানীয়দের মাঝে। 24 ঘন্টায় মুখর থাকা এই বাণিজ্যিক এলাকায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া সাধারণ কর্মজীবী মানুষ। সত্যি বলতে দাহিয়া মানেই জীবন। এটি সবসময় প্রাণবন্ত ছিল, 24 ঘন্টায় সচল থাকত। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আমি অবাক হয়েছি যে মাত্র 1-2 দিনের মধ্যে দাহিয়া আবারও আগের মতো সচল হয়ে গেছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা লেবাননকে যুদ্ধের মুখে ঠেলে দিয়েছিল। সাম্প্রতিক যুদ্ধবিরতিতে আপাতত স্বস্তিতে বৈরুতবাসী। তবে এই ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে নতুন করে বাঁচার লড়াইয়ে নামা দাহিয়ার বাসিন্দাদের চোখে এখন একটাই প্রার্থনা, যুদ্ধ যেন আর ফিরে না আসে। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। গাজার খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানদের একটি তাঁবুতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে চালানো এই হামলায় 10 বছর বয়সী এক শিশুসহ অন্তত 4 প্যালেস্টিনিয়ান নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। নিরাপদ এলাকা ভেবে ওই অঞ্চলের তাঁবুগুলোতে আশ্রয় নিয়েছিলেন সাধারণ মানুষ। গভীর রাতে যখন সবাই ঘুমিয়েছিলেন তখন আচমকাই আঘাত হানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। এতে তাঁবুগুলো মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় এবং চারপাশ রক্তাক্ত হয়ে ওঠে। হামলার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাসের হাসপাতালে নিয়ে যান। প্যালেস্টাইনের পূর্ব জেরুজালেম এবং ওয়েস্ট ব্যাংক জুড়ে অবৈধ ইসরায়েলিদের বসতি স্থাপনকারীদের উৎপাদিত পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করেছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের পার্লামেন্টের নিম্নকক্ষ ডেইল এরানে স্থানীয় সময় বুধবার এই সংক্রান্ত বিল অনুমোদন করা হয়। আন্তর্জাতিক বিচার আদালতে 2024 সালের পরামর্শমূলক মতামতের উপর ভিত্তি করে দেশটির মধ্য ডানপন্থী জোট সরকার এই নতুন আইনটি তৈরি করেছে। এর ফলে ইসরায়েলের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার বাইরে উৎপাদিত সব ধরনের আবাসিক, কৃষি ও বাণিজ্যিক পণ্য আয়ারল্যান্ডে প্রবেশ করতে পারবে না। ইউরোপের দেশগুলোর মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে এমন কঠোর বাণিজ্য পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে আয়ারল্যান্ড প্রথম প্রস্তাব করলেও গত অক্টোবরে স্পেনে একই ধরনের আমদানি নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী প্যালেস্টিনিয়ান ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বকে অবৈধ হিসেবে স্বীকৃতি দিয়েই মূলত ডাবলিনের এই ঐতিহাসিক সিদ্ধান্ত। ইসরায়েলি কারাগারে আটক গাজার প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ এবং কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডক্টর হুসাম আবু সাফিয়ার জীবন চরম ঝুঁকিতে রয়েছে। সম্প্রতি জাতিসংঘের একটি মানবাধিকার সংস্থা তার আটক আদেশকে স্বেচ্ছাচারী আখ্যা দিয়ে অবিলম্বে মুক্তির দাবি জানানোর পর এই উদ্বেগ আরও তীব্র হয়েছে। পরিবার ও সহকর্মীদের অভিযোগ, বন্দিশালায় তাকে হাতুড়ি দিয়ে পেটানো সহ অমানসিক নির্যাতন করা হচ্ছে, যার ফলে তার ওজন কমে গেছে অন্তত 40 কেজি। দখলদার বাহিনী কোনো সুনির্দিষ্ট অভিযোগ দিতে না পারলেও ইসরায়েলি সুপ্রিম কোর্ট গোপন নথির অজুহাতে তার মুক্তি প্রক্রিয়া আটকে রেখেছে।
গাজার মগাজি শরণার্থী শিবিরের একটি স্কুল ঘরে দিন কাটছে মুয়াফফাক আবু সাফিয়ার। পরম মমতায় মোবাইল স্ক্রিনে তাকিয়ে আছেন ভাইয়ের ছবির দিকে, কিন্তু এই ছবি এখন আর কেবলই স্মৃতি নয়, এক বুকচাপা কান্না আর আতঙ্কের কারণ। গাজার প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ চিকিৎসক সহোদর হুসাম আবু সাফিয়ার জীবন অবসানের শঙ্কা এখন মুয়াফফাক আবু সাফিয়ার মনে। প্রতিদিনই আমরা শুনছি ডক্টর হুসামকে জনমানবহীন কক্ষে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। বুকের পাঁজর ভেঙে দেওয়া হয়েছে, চোখের নিচে কালো দাগ পড়েছে, কোনো ঔষধ দেয়া হচ্ছে না। আমরা প্রতিদিন তার স্বাস্থ্যের আশঙ্কাজনক খবর শুনতে পাই, আর তখন মনে হয় আমরা নিজেরাই বুঝি মরে যাচ্ছি। 2024 সালের শেষের দিকে গাজার কামাল আদওয়ান হাসপাতাল থেকে চিকিৎসক হুসাম আবু সাফিয়াকে ধরে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। তার অপরাধ ছিল তিনি হাসপাতাল খালি করতে ইসরায়েলি নির্দেশনা অমান্য করে চিকিৎসাধীন শিশু ও আহতদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। সে সময় এক ভিডিও বার্তায় তিনি বিষয়টি স্পষ্ট করেছিলেন। এ ঘটনার পর ইসরায়েলি ডিফেন্স ফোর্স দাবি করে ডাক্তার হুসাম হামাসের সাথে যুক্ত, যদিও এর কোনো প্রমাণ তারা দিতে পারেনি। কিন্তু ইসরায়েলি সুপ্রিম কোর্ট তথাকথিত বেআইনি যুদ্ধ আইনের অধীনে গোপন নথির অজুহাতে তার আটকাদেশ অনির্দিষ্টকালের জন্য বহাল রাখে। গত মাসে জেরুজালেমে ইসরায়েলি সুপ্রিম কোর্টের একটি শুনানিতে তাকে ভার্চুয়ালি হাজির করা হলে তার জীর্ণশীর্ণ শরীর দেখে বিস্ময় প্রকাশ করেন তার আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন ইসরায়েলি আদালতের এই আটকাদেশকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে। সোমবার এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, ডাক্তার হুসামের জীবন হুমকির মুখে। বন্দিশালায় ইলেকট্রিক শক এবং লাঠিপেটার খবর হুসামের সহকর্মীদের মাঝেও তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। জাতিসংঘ এবং আইনজীবীর দেয়া প্রতিবেদনটি অত্যন্ত মর্মান্তিক। হুসাম তীব্র নির্যাতনের শিকার হয়ে 40 কেজির বেশি ওজন হারিয়েছে। তার হৃদস্পন্দন অনিয়মিত, তাকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। ডাক্তার হুসামের দ্রুত মুক্তির জন্য আমরা সমস্ত আন্তর্জাতিক সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ডক্টর হুসাম একা নন, 1 বছরেরও বেশি সময় ধরে গাজার অন্তত 14 জন চিকিৎসককে কোনো রকম সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই ইসরায়েলি কারাগারে বন্দী রাখা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে গাজার স্বাস্থ্য ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করতেই ইসরায়েল নিয়মতান্ত্রিকভাবে চিকিৎসকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। মোহাম্মদ তৌহিদুজ্জামান, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।